টেস্ট কনসালটেন্সি সবাই রাখছে, কিন্তু সেখানে এবার যেটা নিয়ে বলবো সেটা হলো এই প্রসঙ্গে এই যে আমির খসরু ম্যান্ডেট খসরু যা যা বললো তার বিপক্ষে জামাতের দিক থেকে কি বলা হচ্ছে, এটা হলো এখনকার প্রসঙ্গ। সেটা একটা আলাদা রিপোর্ট করেছে অনেক পত্রিকায়। তার হেডলাইন হলো বিএনপির মুখে আগের রেজিমের সুর। মানে আগের রেজিম মানে হাসিনা, মানে হাসিনা যেই টোনে কথা বলতো বিএনপি সেই টোনে কথা বলতেছে। এই হলো জামাতের হামিদুর রহমান আজাদ, সে কোনো উপস্থিত থেকে সেও ম্যান্ডেট খসরুকে পাশে বসে রেখে এই মন্তব্যটা করেছে। মজা না, হেভি ডেমোক্রেসি কিন্তু এটা। যাই হোক, সে বলতেছে জুলাই সনদ বাস্তবায়নের পথ নিয়ে জামাতের আলোচনার প্রস্তাব বিএনপি প্রত্যাখ্যান করছে। যেমন আমরা এই নিয়ে বিএনপির সাথে কথা বলি, জামাতের সাথে কথা বলতে, এটা বিএনপি বলেছে। এর প্রতিক্রিয়াতে সে আজকে এই কথা বলেছে বলে পত্রিকাটা মন্তব্য। বিএনপির মহাসচিবকে আমন্ত্রণ জানানো হয়েছিল, আমি জামাতের নেতাটা বলতেছে, কিন্তু ওনারা বলেছেন জামাতের আহ্বানে তারা সাড়া দেবেন না। বিগত রেজিমের কিন্তু এই ধরনের সুর সবসময় ছিল। এ সময় বাস্তব যে অমুকের সাথে বসবে না, এই কালচার থেকে কি আমরা বের হতে পারি না? বিএনপি যদি আহ্বান করে জামাত যাবে, মানে একই রকম ভাবে বিএনপি যদি আমাদেরকে ডাকলে আমরা জামাত কিন্তু যাব, তাদের আহ্বানে সাড়া দেব এবং কথা বলবো আমরা। যদিও না বিএনপি না জামাত কেউ জানে যে কথা বলে আসলে কোন দিকে যাবে, আসলে কিছু জট ছুটবে। আমার তো অন্তত মনে হয় না যে এটা কোনো জট ছুটার কোনো সুযোগ আছে, বা না বিএনপি আওয়ামী লীগের জামাতের সাথে না জামাত বিএনপির সাথে একজোট হওয়ার কোনো আগ্রহ কোনো একটা দলের এর প্রতি আছে। অর্থাৎ কোন দলে এটা কথা বলে সমাধান করতে চায় না। কি বলে সমাধান করতে চায় তার মানে সেটা আমরা বুঝি না। সেখানে একটা কথা মন্তব্য করে রাখা যায়, যেটা গতকালকে মনে হয়েছে আমার, গত পরশুদিনে আপনার যদি 7 নভেম্বরের পরশুদিন নাকি কালকে 7 নভেম্বরের বক্তৃতা, যেটা আমাদের মির্জা ফখরুল সে বক্তৃতায় বলেছে খুব সরাসরি, এই প্রথম আমি দেখলাম সে ইউনূস সাহেবকে সরাসরি অভিযুক্ত করে তার জন্য এটা হচ্ছে এই বলে অভিযুক্ত করেছে। সে বলেছে যে রাজনৈতিক দলগুলাকে আপনারা তুচ্ছ করতেছেন, আপনি এই ঘটনা মিটাইতে চান না, এই বলে সে ইউনূস সাহেবকে অভিযুক্ত করে। খেয়াল করেন, এই পর্যন্ত কিন্তু কখনো ইউনূস সাহেবকে অভিযুক্ত করে বক্তব্য বিএনপির দিক থেকে দেওয়া হয় নাই, কিন্তু গতকালকে মির্জা ফখরুল 7 নভেম্বরের বক্তৃতায় এই কথাটা বলেছে। এটা ইঙ্গিতপূর্ণ। এখন বাজারে অনেক কথা ভেসে আসে, তার মধ্যে একটা কথা হলো এরকম যে তাহলে কি বিএনপি আমাদের সেনাপ্রধান আর ইন্ডিয়া মিলে কি ইউনূসকে উপরে ফেলার চিন্তা করছে? এই আর্গুমেন্টটা আসছে এই জন্য, সন্দেহটা তৈরি হচ্ছে এই জন্য যে ওদিকে সেনাপ্রধান ওয়াকারও কিন্তু বারে বারে বলতেছে তার স্বার্থ কিছু পরিষ্কার করে বলে ফেলেছে। কিন্তু এই যে 15 জন এখন আরেস্ট হয়ে আছে, তারা কি বহিষ্কৃত চাকরি থেকে? সে বলছে না, এটা আমরা ইউনূস সাহেব যে সংশোধনী দিয়েছে এই সংশোধনী তারা বুঝে নেই, তারা মনে করছে এটা পরিষ্কার নয়, আরো পরিষ্কার করতে হবে। এখন আরো পরিষ্কার করতে হবে বলে কি ইউনূস সাহেবের কাছে তারা চিঠি পাঠিয়েছে আরো পরিষ্কার হতে চাই বলে? উত্তর হচ্ছে না। অস্ত্র 3 সপ্তাহ পার হয়ে গেছে, আর তাদের দিক থেকে পাল্টা একটা বক্তব্য দেওয়া হয়েছে। শুধু তাই না, তাদের দিক থেকে বড় বক্তব্যটা দিয়েছে মেজর জেনারেল না লেফটেন্যান্ট জেনারেল, যে ময়মনসিংহের হেড মাইনুর রহমান, তাকে দিয়ে একটা বক্তৃতা দেওয়ানো হয়েছে সেনার সদরে, ওই একই সেনার সদরে। সেই বক্তৃতায় উনি এইটা নিয়ে আপত্তি প্রকাশ করেছে। শুধু তাই না, তারপরে আরো 2 জন ব্রিগেডিয়ার ওখানে বক্তৃতা দিয়েছিল, তারা এই প্রশ্নগুলো তুলেছে যে তাহলে এই 15 জনের বিচার, এটা কি তারা কি চাকরি আছে না গেছে, এটা তো আমরা বুঝি না, এটা ইউনূস সাহেবকে পরিষ্কার করতে হবে। আবার বলতেছে আমরা কিন্তু আইনের শাসন মানি, আইনে যা আছে আমরা তা পালন করব, কিন্তু এটা কি হবে? এটা নিয়ে তারা তো একটা ফোন করলে পারে ডাইরেক্টলি ইউনূস সাহেবের অফিসে, একটা চিঠি লিখতে পারে, একটা মেল লিখতে পারে। আজকালকার যুগে একটা মেল লেখা 2 মিনিটের ব্যাপার। এগুলো কি তারা করেছে? না, উত্তর তারা করে দেয়। অর্থাৎ তারা একটা শান দিতেছে। তাহলে এই জন্যই প্রশ্নটা উঠছে। এইবার আরো ইন্টারেস্টিং পার্টটা হলো
যেই ঘটনাকে কেন্দ্র করে এই 15 জন অন্তত একটা হেফাজতে আছে, সেনা হেফাজতে বিশেষ জেলে আছে। সেই ঘটনা বাদই কিন্তু গোলাম আজমের ছেলে প্রাক্তন ব্রিগেডিয়ার আজমি সাহেব একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। সে স্ট্যাটাসে উনি এটা উল্লেখ করেছেন, লেফটেন্যান্ট জেনারেল মাইনুরকে উনি বলছেন যে এই লোকটা কিন্তু ইন্ডিয়া থেকে ট্রেনিং পাওয়া লোক, আমার জুনিয়র ছিল। বুঝেন, ফেসবুকে স্ট্যাটাস পরিষ্কার করে বলতেছে আমার জুনিয়র ছিল, তার তো এরকম বলা ঠিক না। উনি কেন এরকম বলতেছে? মানে যেহেতু উনি বাদী ওই কেসের, এবং সেই বাদীর কেসেরই তো রায় হলো যে ওই যে 30 জনকে আসামি করা, তাহলে ওনার সে আপত্তির কথা উনি তুলতেছেন এবং ইঙ্গিত দিতেছেন যে এই লোকগুলা ইন্ডিয়ানদের লোক। এখন এই সবকিছু ইঙ্গিত গুলা মিলাই যদি এক জায়গায় করেন, তার মানে দাঁড়াচ্ছে ওয়াকারের ইন্টারেস্টটা হলো বিচারটা বন্ধ করে দেওয়া। তাহলে আর ওনার ঘাড়ের উপরে ফাঁসি দড়ি ঝুলতেছে, 1400+ হত্যার মামলা যে তার নামে আসবে, তার বোঝাই যাচ্ছে। এইগুলো থেকে বাঁচার একটাই উপায় হচ্ছে যে যদি বিচারটা বন্ধ হয়ে যায়, তাহলে এই ধরনের একটা প্যারালাল ইন্ডিয়ান পজিশন আছে। প্যারালাল বললাম এই জন্য যে কবে থেকে, একদম সেই ফেব্রুয়ারি মাস থেকে, সেটা হলো এখনই নির্বাচন মানে হলো নো সংস্কার, নো বিচার। কনস্টিটিউশন যে জায়গায় ছিল সেখানে থাকবে, কিন্তু তাহলে ইউনূস সাহেবের গভর্নমেন্টের বৈধতা কি হবে? কিছু বলতে রাজি না। আর এখন নির্বাচন মানে হলো নির্বাচন দিয়ে দেন, নির্বাচন দিলে আমরা ক্যাক করে ইউনূস সাহেবের গলায় ধরবো, অবৈধ ক্ষমতা দখল করছেন কেন। আর কোন সংস্কার নাই, তার মানে যে পুরানো কনস্টিটিউশন যে জায়গায় ছিল ওই কনস্টিটিউশন অনুযায়ী দেশ চলবে। হাসিনা যেভাবে থিয়ে দিয়ে গেছিল, কিন্তু সেটার প্রবলেম হইলো যে হাসিনা তো 2টা ইলেকশনের মাঝে কোনো ইন্টারিম বলতে কোনো কিছু নাই। ইভেন একটা ইলেকশন শেষ হওয়ার আগেই, একটা ইলেকশনে সরকার গঠনের টেনিওরটা শেষ হয়ে যাওয়ার আগে একটা ইলেকশন হবে, পরের ইলেকশনটা। পরের ইলেকশন শেষ হয়ে রেজাল্ট নিয়ে বসে থাকবে, খালি শপথটা নেবেন না। শপথটা নিবে যেই দিন পুরান সরকারের ডেট 5 বছর পূর্ণ হয়ে যাবে, তারপরের দিন তারা শপথ নেবে, নাকি শপথবোধা হয়ে গিয়ে বসে থাকবে, খালি সংসদে যাবে না। মানে মাঝখানে কোনো গ্যাপ নাই। অর্থাৎ এই হিসাবে ধরলে হাসিনা যেদিন থেকে পদত্যাগ করে চলে গেছে, সেদিন থেকে কি হবে দেশের, তা নিয়ে কোনো ব্যাখ্যা হাসিনা রেখে যাওয়া কনস্টিটিউশনের মধ্যে নাই। তাহলে ওই সরকারগুলো কি বৈধ ছিল না অবৈধ ছিল, ইংলিশ সরকার কি বৈধ না অবৈধ, এগুলো কোনো ব্যাখ্যা নেই এখন পর্যন্ত। তাহলে যদি আগাইতেছে, ওয়াকার সাহেবের প্ল্যানটা হলো ইলেকশন দিয়ে দেওয়া, ইউনূস সাহেবকে সরাই ফেলাটা, ইলেকশন দিয়ে দেওয়া 3 মাসের মধ্যে, একদম 3 মাস, মানে বিএনপিকে ক্ষমতা বসে দেওয়া। আর বিএনপি এবার ক্ষমতা এসে বললো ইউনূস সাহেব এদিকে তুই অবৈধ ক্ষমতা দখল করছস, তোর এখন ফাঁসি হবে। বুঝতেই পারতেছ, এই ফাঁসিতে নাহিদ ইসলামও বাদ যাবে না। তোরা সর্ববৃহৎ আন্দোলন করছ, হাসিনার ভালাইছ, এটা তো বেআইনি। প্লাস এই মন্ত্রী ছিলি ইউনূস সাহেবের, সেটা তো একটা অপরাধ বা বৈধ ক্ষমতা। তাহলে সেই দিকে চলে যাবে একটা কথা, তাহলে সেটা ওয়েট করতেছে। এখন হামিদ আজাদের বক্তব্যটা কি হবে, নাকি ওদিকে থেকে ইউনূস সরানো, কিন্তু সবাইকে বিএনপি জামাত বিএনপিকে সবাই ইলেকশন পিছিয়ে দেওয়া, ইলেকশন মন্ডল করার পদক্ষেপ নিচ্ছে বলে পরস্পরকে অভিযুক্ত করে যাচ্ছে। এই আনসার্টেনিটিটা চলছে, এইটা আমি মনে করি না এই মাসের পরে আর চলার কোনো সুযোগ থাকবে। এই পরে এটা, এই যেটা হুমকির মধ্যে আছে, গুমুট হয়ে আছে, এটা পরস্পরের বিরুদ্ধে সরাসরি একটা সংঘর্ষ, মারামারি, এইসবের দিকে যাবে। এবং ততোধিক আবার হিন্দু ধর্ম অনুসারে শিব সবার উপরে একবারে ধ্যানে বসে থাকে। তা আমাদের শিব পার্বতীর শিব হয়েছে আসলে ইউনূস সাহেব, উনি ততোধিক কুল, একদম ঠান্ডা। এতে কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে, বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, এরপরে কি হবে? তাইলে নভেম্বরের পরে উনি জানেন না, অন্য কোনো আগ্রহ নাই, জানে যেমন চাই ওকে কিছু হইলে আমি কিন্তু পাবো, অনেকটা জানে এরকম একটা ব্যবস্থা। তাহলে এটা কোন দিকে যাবে দেখার জন্য আমরা ওয়েট করছি। থ্যাংক ইউ।